আর আইনের শাসন কোনোদিনও হবে না যদি আইন প্রয়োগকারী সংস্থাই দুর্নীতিগ্রস্ত থাকে। আমি আমার নিজের অফিসে প্রত্যেকটা জায়গায় সাইন ঝুলিয়ে দিয়েছিলাম দুর্নীতিমুক্ত এলাকা, এবং আমি চেয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই সাইনবোর্ড যাবে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনেস্ট পুলিশ অফিসার স্টেশন থাকবে, কেউ দুর্নীতি করতে এসে অভিযোগ করলে মন্ত্রী থেকে এমপি সব অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম এগুলো আমাকে করতে দেওয়া হচ্ছিল না। সো আপনি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন সেটার স্পেসিফিক কারণ আসলে কি ছিল? মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটা ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসা, বাংলাদেশের 7.5 কোটি মানুষ যাতে স্বাধীনভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে। তার মানে কি? তার মানে গণতন্ত্রের মৌলিক অধিকারগুলো যেন তারা চর্চা করতে পারে, ভোটাধিকার, বৈষম্যহীন একটি সমাজ, মেধাভিত্তিক একটি সমাজ, দুর্নীতিমুক্ত একটি সমাজ, যেখানে সকলের সমান অধিকার থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে। এইগুলোই ছিল কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আশ্চর্যজনক হচ্ছে এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা, এটা কিন্তু হুবহু মিলে যায় মুক্তিযুদ্ধের চেতনার সাথে। 71-এর চেতনা এবং 2008 সালে যখন 111-এর সরকারের পর যখন একটি নির্বাচন হলো, তখন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ম্যানিফেস্টো বা নির্বাচনী ইশতেহার দিয়েছিল। সেখানে সুস্পষ্টভাবে সেই চেতনাটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা কি করব? সংস্কার করব। নির্বাচন কমিশনকে আমরা ইন্ডিপেন্ডেন্স দিব, রাইট? আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব, রাইট? আমরা প্রশাসনকে রাজনীতিকরণ মুক্ত করব, পুলিশকে রাজনীতিকরণ মুক্ত, রাজনীতির প্রভাব মুক্ত করব। আমরা দুর্নীতিমুক্ত সমাজ, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে আমরা ঘোষণা দিয়েছিলাম। আমরা আরও কি বলেছিলাম? সিস্টেমিক চেঞ্জ, সিস্টেমগুলোকে আমরা চেঞ্জ করব, রাইট? সো এটা তো একটা বিশাল কাজ। সো আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম যে এই কাজগুলো যদি এবার আমরা করতে পারি, কারণ 2008 সালে কিন্তু জনগণ ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে এই কাজগুলো করার জন্য। কঠিন একটি মন্ত্রণালয় যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। কেন? কারণ আমরা যদি এই সংস্কারগুলো করতে চাই তাহলে আমাদের সুশাসন কায়েম করতে হবে। ইউ মাস্ট হ্যাভ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স করতে হলে ইউ মাস্ট এনশিওর রুল অফ ল, তার মানে আইনের শাসন আসতে হবে। আর আইনের শাসন কোনোদিনও হবে না যদি আইন প্রয়োগকারী সংস্থাই দুর্নীতিগ্রস্ত থাকে। আমি আমার নিজের অফিসে প্রত্যেকটা জায়গায় সাইন ঝুলিয়ে দিয়েছিলাম দুর্নীতিমুক্ত এলাকা, এবং আমি চেয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই সাইনবোর্ড যাবে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে অনেস্ট পুলিশ অফিসার স্টেশন থাকবে, কেউ দুর্নীতি করতে এসে অভিযোগ করলে মন্ত্রী থেকে এমপি সব অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম এগুলো আমাকে করতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে বিডিআর ঘটনাটা ঘটলো, তখন আমাদের রেসপন্সটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ যে কোনো এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলে, হ্যাঁ, SOP। আমাদের উচিত ছিল পুরা কম্পাউন্ডটাকে সারাউন্ড করে মিলিটারি, আর্মি, র্যাব, যা যা ফোর্সেস আছে সব ফোর্স দিয়ে ঘিরে ফেলার প্রয়োজন ছিল, যাতে করে যারা বিদ্রোহ ঘটাচ্ছে বা হত্যাযজ্ঞ ঘটাতে যাবে তাদের কাছে যেন ক্লিয়ার সিগন্যাল থাকতো যে এখান থেকে পালাবার কোনো ওয়ে নাই। আর তারা যদি জানতো পালাতে পারবে না, তাহলে তারা হয়তো হত্যাযজ্ঞগুলো চালাতো না। আমি তখন আমেরিকায় ছিলাম। আমি আইজি সাহেবকে ফোন করেছিলাম, আইজি সাহেবকে একই কথা বলেছি, আপনারা কম্পাউন্ড সারাউন্ড করেন। উনি বললেন যে এখানে মন্ত্রী মহোদয় আছেন, তার মানে উনি করতে পারবেন না, আমার আদেশ মানতে পারবেন না, কারণ মন্ত্রী আছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে ফোন দিলাম, সাহারা খাতুন, উনি বললেন এটা তো প্রধানমন্ত্রী দেখছেন। আমি তখন প্রধানমন্ত্রীকে কল করলাম যে এখানে তো আমাদের সারাউন্ড করে ফেলতে পারে। উনি বললেন এত বুঝো না, আমি দেখতেছি। আমি 10ই মার্চ দেশে আসলাম। 11ই মার্চ হঠাৎ আমাদেরকে বলা হলো যে বিডিআরের সকল কর্মকাণ্ড আমাদের হাত থেকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বিডিআর জড়িত ঘটনাগুলো ইনভেস্টিগেশন সমস্ত কিছু করার জন্য একটা কোঅর্ডিনেশন কমিটি করে দেওয়া হলো, এবং এটার প্রধান করা হলো আমাদের সে সময় কমার্স মিনিস্টার কর্নেল রিটায়ার্ড ফারুক খানকে। সো এই 11 মার্চের পর থেকে আমাদেরকে কোনো প্রশ্ন করা হয়নি, আমাদের থেকে কিছু জানার চেষ্টা করা হয়নি, কোনো ফাইল আমরা দেখিনি বিডিআর সম্পর্কে, সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। এবং হঠাৎ মনে হলো যে বিডিআর আমাদের অংশ না, এবং ভালোভাবে আমি নিতে পারিনি জিনিসটা। আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করতে চেয়েছিলাম সেই লক্ষ্য আমি অর্জন করতে পারছিলাম না। তখন আমি রিয়েলাইজ করলাম
যে প্রধানমন্ত্রী যদি এটার সাথে একমত না থাকে, আমি একা ব্যক্তি এটা করতে পারবো না এবং আমাকেই কোনোভাবে এখানে বিপদে ফেলা হবে।